একটা দেশ জন্ম লাভ করছে যুদ্ধের মধ্য দিয়া, মানে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়া, কিন্তু সেই স্বাধীনতা যুদ্ধ যাদের বিরুদ্ধে হয়েছিল, তো সেই দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের সেই বিরোধিতাকারীদের সঙ্গে রাজনীতি করতে হচ্ছে। মানে এই ধরনের পিকুলিয়ার কেস সারা দুনিয়ায় আপনি আর একটাও দেখাইতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। মানে ধরেন গণ আন্দোলন, ধরেন গণ অভ্যুত্থান, ধরেন স্বাধীনতা যুদ্ধ, ধরেন মুক্তিযুদ্ধ, একটা দেশ বা একটা নতুন রেজিম বা একটা নতুন রাষ্ট্র গঠন হইল, কিন্তু নতুন রাষ্ট্র জন্ম হওয়ার পরে যাদের বিরুদ্ধেই গণ অভ্যুত্থান ছিল, যাদের বিরুদ্ধেই গণ আন্দোলন ছিল, যাদের বিরুদ্ধেই যুদ্ধ ছিল, তাদেরকে নিয়ে আমার এই রাষ্ট্র চালাইতে হইতেছে, তাদেরকে আমাদের এই রাষ্ট্রে রাজনীতি করতে সুযোগ দিতে হইতেছে। আমি মনে করি না সারা পৃথিবীতে এই ধরনের পিকুলিয়ার কেস আর একটাও আছে। মানে আমি আলাপটা তুলতেছি, আপনারা নিশ্চয়ই বুঝছেন যে কি কারণে আমি আলাপটা তুলতেছি। যে গতকালকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যে অধ্যাদেশ নতুন করে জারি করা হয়েছে, সেখানে মুক্তিযুদ্ধের সংজ্ঞা ৭২-এর যে সংজ্ঞা দেওয়া হয়েছিল সেটা আবার ফেরত আনা হয়েছে, এবং মাঝখানে সংজ্ঞা টঙ্গা এগুলো করে খুব প্রমিনেন্টলি বলা হয়েছে যে ৭১-এর যে মুক্তিযুদ্ধ সেটা জামায়াতে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ছিল। তার মানে জামায়াতে ইসলামের বিরুদ্ধে যদি আমরা ৭১-এর যুদ্ধ করে থাকি, সেই জামায়াতে ইসলামকে আমরা কিভাবে বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ দিই? মানে এটা আমি কখনোই মিলাইতে পারি না। আপনারা জানেন যে ২০১৩ সালে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করছিল হাসিনা, এবং হাসিনা যেটা বেসিক্যালি করছিল সেটা হচ্ছে হাসিনার যে রাজনীতি সেটা তো ৭১-এর রাজনীতি। ফলে ৭১ বিরোধী শক্তি হিসাবে জামায়াতকে সে আসলে একটা রাজনৈতিক ওয়েপন বা রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করছে। জামায়াতকে নিবন্ধন বাতিল করছে, জামায়াতকে রাজনীতি করতে দিচ্ছে, হ্যাঁ, জামায়াতকে এক ধরনের ফিট করছে, জামায়াতকে বিএনপির সঙ্গে থাকতে দিচ্ছে, আবার বিএনপি জামায়াতকে কোলে কইরা আদর আপ্যায়ন করছে। ফলে সব কিছু মিলে জামায়াতকে বেসিক্যালি একটা রাজনৈতিক টুল হিসাবে হাসিনা ব্যবহার করছে। ২০১৩ সালে সেই নিবন্ধন বাতিল করছিল। সেই নিবন্ধন বাতিল করার আগে আপনারা জানেন যে ২০১২ সালে জামায়াতে ইসলাম কিন্তু তার গঠনতন্ত্রে ব্যাপক পরিবর্তন আনছিল এই নিবন্ধন বাতিলের বিষয়টাকে ঠেকানোর জন্য। সেখানে তারা যেটা করলো যে আল্লাহ প্রদত্ত এবং রসুল প্রদর্শিত ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যে কথা ছিল সেটা তাকে তারা ফালাই দিয়া মানে লিবারেল ডেমোক্রেসি বা ডেমোক্রেসি যে তারা বিশ্বাস করে এটা তাদের গঠনতন্ত্রে ঢুকাইলো। এই যে নিবন্ধন বাতিল হয়েছে বা জামায়াতের নিবন্ধন এখন নাই, তাকে ফিরে দেওয়া হচ্ছে, জামায়াতকে এই যে নিবন্ধনের প্রসঙ্গটা, সেটা কি আসলে জামায়াতের জাস্ট একটা গঠনতন্ত্রের প্রশ্ন? আমি তো মনে করি তা না। এবং জামায়াতের যদি বাংলাদেশের রাজনীতি করা বা না করার যে মৌলিক ভিত্তি, মানে মৌলিক প্রশ্ন, সেটা আসলে নির্ধারণ হবে আপনি বাংলাদেশের রাজনীতিতে বিশ্বাস করেন কিনা, মানে আপনি বাংলাদেশে বিশ্বাস করেন কিনা। জামায়াতে ইসলাম তো কমপ্লিটলি বাংলাদেশের বিরুদ্ধে ভাই যুদ্ধ করছে। জামায়াতের আধা সামরিক বাহিনী, গোলাম আজমের যে শান্তি বাহিনী বলেন বা আলবদর বলেন, এই যে এরা তো বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ভাই সরাসরি যুদ্ধ করছে, বাংলাদেশের নারীদেরকে তারা ধর্ষণ করছে। তো এই যে জামায়াতে ইসলাম, এই বাংলাদেশের জামায়াতে ইসলাম তারা কিভাবে এই দেশে রাজনীতি করে? আপনারা জানেন যে ফরহাদ মজুমদার সাহেব একটা কথা খুব ক্লিয়ারলি সবসময় বলেন, তিনি নিয়মিত কথাটা বলে যেতেছেন, আমি তার কথাটা আরও জোরারোপের সঙ্গে এখানে উল্লেখ করতে চাই। তিনি বলছেন যে বাংলাদেশে জামায়াতে ইসলাম নাম নিয়ে জামায়াতে ইসলাম রাজনীতি করতে পারে না। মানে এটা মানে জামায়াতে ইসলাম সরাসরি ভাই আপনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করছেন, আপনি কিভাবে এই নামে বাংলাদেশের রাজনীতি করেন? মানে এটা তো মানে হয় না। ফলে আমি মনে করি যে জামায়াতে ইসলামের বাংলাদেশের রাজনীতিতে তাদের যে মানে অংশগ্রহণের ইচ্ছা জামায়াতে ইসলামের লোকেদের, সেটা তারা করতে পারে। এই আদর্শের রাজনীতি, ইসলামী আদর্শ যদি আমরা যেটাকে বলি, সেটাই ইসলামী আদর্শের রাজনীতিতে তারা করতেই পারে রাজনীতি, কিন্তু তারা আসলে ৭১-এর প্রশ্নটা সমাধান না করা পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক অন্তত ভোটের রাজনীতিতে তারা অংশগ্রহণ করতে পারে না। আপনারা জানেন যে কিছুদিন আগেই যে এটিএম আজহার বলে যে লোকটা, তিনি আসলে যুদ্ধাপরাধের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তিনি সেখানে নির্দোষ সাব্যস্ত হয়ে খালাস পাইছেন এবং সেখান থেকে বের হয়ে ব্যাপক গণসংযোগ ইত্যাদি করছেন। তখন এই যে তাকে যে আপিল বিভাগ তাকে যে খালাস দিল, সেখানে তারা যেটা বলছিল যে এই মানে খালাস দানের মধ্য দিয়ে, এই যে এটিএম আজহারকে খালাস দানের মধ্য দিয়ে তারা আসলে মূলত এক ধরনের ইতিহাসের বিচার করলো। মানে হাসিনা গত ১৫ বছর জামায়াতের নেতাদের উপরে যুদ্ধাপরাধের মধ্য দিয়ে তারা যেটার মধ্যে তারা যে বিচার কাঠামোকে অ্যাকচুয়ালি প্রভাবিত করে যে ইনজাস্টিস তাদের উপর ঘটাইছে, মানে আপনি যখন পক্ষপাতিত্বমূলক একটা বিচার ব্যবস্থা তৈরি করে বেসিক্যালি এই লোকগুলাকে মানে এই দলটাকে এই রাজনীতিটাকে আওয়ামী লীগের ন্যারেশনের রাজনীতিতে ঢোকানোর জন্য আপনি ব্যবহার করছেন। ফলে এই যে হাসিনার যে শয়তানি, এইটার বিচার করা হয়েছে বেসিক্যালি এটিএম আজহারের মুক্তির মধ্য দিয়ে। তার মানে এখন কথাটা হচ্ছে যে হাসিনার মানে রাজনীতির যে বিচার, তার মধ্য দিয়ে কি এই মানে জামায়াতের ৭১-এর প্রসঙ্গ দায় মুক্তি ঘটে যায়?
আমি তো মনে করি তা ঘটে না। মানে হাসিনা কারো উপরে তার রাজনৈতিক অভিলাষ বা রাজনৈতিক স্বেচ্ছাচারিতা মিটাইছিল বইলা তার ৭১-এর প্রশ্ন, তার আদিপাপ, তার যে সমস্যা, তার যেই ভিত্তি, সেই আলাপগুলো আপনার বাদ হয়ে যায়, আমি তো তা মনে করি না। এবং আমি এটাও মনে করি না যে জামায়াতের যে প্রশ্ন সেটা আসলে যুদ্ধবরাত সংক্রান্ত প্রশ্ন। জামায়াতের প্রশ্ন হচ্ছে যে জামায়াত অ্যাজ এ দল ৭১-এর বিরোধিতা করছে। জামায়াতের যে প্রধান গোলাম আজম, তিনি মুক্তিযুদ্ধে শুরু হওয়ার জাস্ট ৬ দিনের মাথায় বাংলাদেশ বেতার থেকে তিনি ঘোষণা দিয়েছেন এবং তিনি তার ইমানি দায়িত্ব মনে করছেন, এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে জামায়াতের যে আধাসামরিক বাহিনী তারা সশস্ত্র অংশগ্রহণ করছে। এবং এই ব্যাপারে গোলাম আজম সরাসরি তিনি বিভিন্ন সাক্ষাৎকার এগুলো বলছেন যে তাদেরকে হত্যা করা হচ্ছে, জামায়াতকে হত্যা করা হচ্ছে, ফলে তারা মানে জামায়াতের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তারাও আসলে সশস্ত্র অংশগ্রহণ করতেছে। ফলে এগুলো খুব ক্লিয়ার। ফলে এই যে দলটা, আমি মনে করি যে যুদ্ধপরাধ এগুলা অন্য একটা বিচার পদ্ধতি। এটা বিএনপি আসলে ওই বিচার শুরু হইতে পারে, এই আমলেও শুরু হইতে পারে, বা এই বিচার এখনো চলমান। ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা যে কোনো মুক্তিযুদ্ধ ট্রাইব্যুনালও হইতে পারে বা হোয়াট এভার, এই ট্রাইব্যুনালের যুদ্ধপরাধের যে বিচার সেটা একটা কমপ্লিট ভিন্ন প্রশ্ন। আমি বলতেছি রাজনৈতিক বিচারে আপনি যখন বাংলাদেশ রাষ্ট্রের বিরোধিতা করছেন, আপনি যখন সরাসরি বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছেন, ফলে এই বাংলাদেশ রাষ্ট্রে তো আপনি টেকনিক্যালি আপনি এই বাংলাদেশ রাষ্ট্রে আপনি রাজনীতি করতে পারেন না। এবং আমি মনে করি যে ২৪-এর গণঅভ্যুত্থানের পরে আমাদের এই প্রশ্নটা সবচেয়ে মৌলিক একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা সমাধান না করা পর্যন্ত আমরা আসলে বাংলাদেশের যে রাজনৈতিক যে ভিত্তি, বাংলাদেশের রাষ্ট্রীয় যে ভিত্তি, সেটা আসলে আমরা মানে কনফ্রন্ট করতে পারবো না। এবং আমি এখানে আরেকটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই যে বাংলাদেশের যে ৭১-এর যুদ্ধ, সেই ৭১-এর যুদ্ধে আমাদের নারীদের উপর দিয়ে যেই নির্যাতন নিপীড়ন চলছে, সেখানে জামায়াত ইসলামের যে অংশগ্রহণ সেটা তাদের দলীয় অংশগ্রহণ তো বটে, এবং এটা তাদের আদর্শিক অংশগ্রহণও। মানে বাংলাদেশের যে মানে লিবারেল ডেমোক্রেসি বলেন, এখানে যে আমাদের নারীদের যেই রাজনৈতিক স্টেক, জামায়াতে ইসলাম ৭১ থেকে শুরু করে আজ অবধি তারা এই নারীর বিরুদ্ধে তাদের রাজনৈতিক এজেন্ডাকে সবসময় হাজির রাখছে, যেটা তারা শুরু করছে ৭১-এ নারী নিপীড়নের অংশগ্রহণের মধ্য দিয়ে, নারীদের ইজ্জত লুণ্ঠনের মধ্য দিয়ে, এবং আজও তারা নারীদের গায়ে লাথি মারতেছে। এবং লাথি মারার পরে যেই লোক, জামায়াতের যেই কর্মী নারীর গায়ে লাথি মারছে, জামায়াতের নেতাকর্মীরা তাকে যায় ফুলের মালা দিয়ে তাকে জামিন দিয়ে মানে থানা থেকে বা কোর্ট থেকে নিয়ে আসতেছে। ফলে এই যে মানে এই যে আমাদের যে ডেমোক্রেসির যে মৌলিক প্রশ্ন, নারী পুরুষ বলেন, আমাদের যে অংশগ্রহণ, জামায়াত এখানে অলওয়েজ একটা অবস্টাকল তৈরি করতেছে। এই কথাটা আমি মনে করি যে ইসলামের জায়গা থেকে এক জিনিস, কিন্তু ৭১-এর সঙ্গে যখন আপনি জিনিসটাকে একটু মিলাইয়া পড়বেন, তখন আপনি কিন্তু একটা ডিফারেন্ট পিকচার এখানে দেখতে পাবেন। মানে ৭১-এর প্রশ্ন আমরা সমাধান করতে পারবো না যদি ৭১-এর নারী নিপীড়নের প্রশ্ন আমরা মানে হিসাবের বাইরে রাখি। মানে ৭১ যুদ্ধটাই আসলে মানে আপনি মানে মিস করবেন যদি আপনি ৭১-এর নারী নিপীড়নের প্রসঙ্গটা সেটা যদি আপনি কনফার্ম না করেন। ফলে সেখানে যেহেতু মানে ৭১-এ যেহেতু জামায়াত ইসলামের এখানে অংশগ্রহণ আছে, ফলে আমি মনে করি তারপরে তার যে নারী বিরোধিতা সেটা আসলে ৭১-এর সঙ্গে খুবই লিঙ্ক। এবং আজও তারা এই যে জামায়াতের কর্মীরা, জামায়াতের যেই নেতারা এবং জামায়াতের যেই মানে প্রধান শফিকুর রহমান সাহেব, উনি কিন্তু সরাসরি যায় এই যে নারী কমিশনের যে রিপোর্ট সেখানে সেটা বেরোয়ার পরে তিনি কিন্তু সরাসরি গিয়া সেখানে ব্যাপকভাবে কথাবার্তা বলছেন যে মানে এই যে নারী কমিশন মানে একটা কোরআন বিরোধী, এই মানে নানাভাবে জিনিসগুলোকে তারা আসলে মানে খুবই মানে স্যাচুরেটেড করে জিনিসগুলোকে আসলে বাজারজাত করছেন। আমি মনে করি যে জামায়াতের নারী বিরোধিতা আর অন্যান্য দলের নারী বিরোধিতা এক না, এবং জামায়াতের নারী বিরোধিতার সঙ্গে ৭১-এর দাগ আছে। এবং এই কারণে ৭১-এর প্রশ্নটা অ্যাজ এ দল জামায়াতে ইসলাম যেহেতু সেখানে অংশগ্রহণ করেছিল, তার ফলে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনৈতিক যে ভিত্তি সেখানে জামায়াতে ইসলাম অংশগ্রহণ করতে পারে না এই নামে। আমি আলাপটা শেষ করতে চাই এই জায়গায় যে আপনারা জানেন যে জামায়াতে ইসলামের সঙ্গে আমাদের যে নাহিদ ইসলাম যে গণ অভ্যুত্থানকারী যে দল নাহিদ ইসলাম এবং সার্জিস হাসনাত এই যে পার্টি নাগরিক কমিটি, তারা অলমোস্ট একটা কোয়ালিশনের দিকে যাইতেছে। এবং আমরা অলমোস্ট 70% নিশ্চিত হইতে পারি যে নির্বাচনের আগে জামায়াত এবং নাহিদ ইসলামদের এই যে পার্টি এনসিপি তারা জোট করবে। এবং তারা যে জোট করবে এই কারণেই মানে এই যে ৭১ বিরুদ্ধে একটা পার্টির সামনে যাইয়া এই যে হাসনাত সার্জিস মানে এরা আসলে যায়, আপনি দেখবেন যে জামায়াতের আমিরের সঙ্গে তারা অলমোস্ট পায়ে পড়ে সালাম করা শুরু করে, মানে জামায়াতে
ইসলামের সঙ্গে। ফলে এই যে কোয়ালিশনটা, এই কোয়ালিশনটা আমি মনে করি যে আমাদের নেক্সট থ্রেট, এবং এই কারণে আমি মনে করি যে আমাদের এই প্রশ্নটা এখন নতুনভাবে সামনে আনা দরকার। এবং আমি গতকালকে বা গত পরশু দিনের যেই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ নতুন করে মানে চালু হয়েছে, সেটার সঙ্গে এই নাহিদ ইসলামদের জামায়াত কোয়ালিশনের একটা সম্পৃক্ততা আমি আপনাদেরকে একটু ধরাই দিতে চাই। আপনারা জানেন যে অনেকে বুঝতেছিল না যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল হঠাৎ করে কেন তৈরি করা হইলো, মানে এই অধ্যাদেশটা হঠাৎ করে কেন জারি করা হলো। আমি এটা যেটা বলতে চাই যে আপনারা জানেন যে এখানে সরকারের একটা বিগ ফ্যাক্টর ছিল। সরকারের বিগ ফ্যাক্টরটা এইরকম যে আপনারা জানেন যে সরকার জুলাই সনদ বা মানে প্রোক্লামেশন অফ সেকেন্ড রিপাবলিক এই জাতীয় একটা জুলাই সনদ বাজারে আনতে যাইতেছে, এবং এই জুলাই সনদটা বাজারে আনতে যাওয়ার একটা বড় রিস্কের জায়গা হইলো এর মধ্য দিয়ে যেটা করা হইতে পারে যে ৭১-এর প্রশ্নটাকে গায়েব করে দেওয়া হইতে পারে, মানে ৭১-এর যে জামাত সম্পৃক্ততা এই জিনিসটাকে লাঘব করে দেওয়া হইতে পারে। ফলে আমি মনে করি যে মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ মূলত ৭১ বা মুক্তিযুদ্ধের সংজ্ঞায় জামায়াত ইসলাম ইনক্লুড করছে, যাতে কইরা এনসিপি বলেন, নাগরিক পার্টি বলেন, তাদের সঙ্গে জামায়াতের এই যে কোয়ালিশনটা সেটা একটা নতুন প্রশ্নের মুখোমুখি হয়। এবং আমি মনে করি এখানে সরকার খুবই মানে চাতুর্যের একটা পরিচয় দিছে, এবং বাংলাদেশের নিরাপত্তার জন্য, বাংলাদেশের রাজনৈতিক নিরাপত্তার জন্য এটা খুবই ভাইটাল একটা প্রশ্ন যে আপনি এমন একটা দলের সঙ্গে রাজনৈতিক কোয়ালিশন করতে পারেন না, এমন একটা দলকে আপনি জুলাই সনদের মাধ্যমে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ইত্যাদি ভুগিচুগি কথার মধ্যে দিয়ে আপনি আসলে তাদেরকে নতুন করে বাজারে আমদানি করতে পারেন না, যেই দল ৭১-এ আপনার এই রাষ্ট্রের বিরোধিতা করছে, আপনার এই রাষ্ট্রের জন্মের বিরোধিতা করছে, এবং আপনার যুদ্ধ বেসিক্যালি যে রাষ্ট্রের বিরুদ্ধে ছিল। ফলে ২৪কে বেসিক্যালি ৭১-এর বিরুদ্ধে দাঁড় করানো না যাওয়ার একটা মানে জুলাই সনদের মধ্যে দিয়ে যেই চক্রান্ত অলরেডি চলতেছে বলে আমরা মনে করি, সেই জুলাই সনদের যেই চক্রান্ত যেন বাস্তবায়ন না হয়। ফলে আমি মনে করি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এই অধ্যাদেশটা দিছে, এবং আমি এই জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রী উপদেষ্টা ফারুক আজম ওনাকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের নেক্সট থ্রেড হচ্ছে প্রধানত জামায়াতে ইসলামকে বাংলাদেশের রাজনীতিতে আমরা কিভাবে মানে অ্যাজ এ নাম, অ্যাজ এ দল, জামায়াতে ইসলামকে আমরা কিভাবে বাংলাদেশের রাজনীতিতে মানে তাকে নিষিদ্ধ করব। দ্বিতীয়ত, যদি আমরা মানে জামায়াতে ইসলামের এই বাস্তবতায় নাহিদ ইসলামরা মানে ২৪-এর গণ অভ্যুত্থান যদি জামায়াত ইসলামের সঙ্গে মানে কোয়ালিশন করে, তারা যদি একসঙ্গে জোট করে, তাহলে আমরা ২৪-এর গণ অভ্যুত্থানকে আজ থেকে ১০ বছর পরে কিভাবে কনফ্রন্ট করব। এবং লাস্টলি জুলাই সনদের মধ্য দিয়া বেসিক্যালি জামায়াতকে ৭১ থেকে যেই দায় মুক্তি দেওয়ার যে চক্রান্ত অলরেডি শুরু হয়েছে সেটা আমরা কিভাবে মোকাবেলা করব। ফলে আমি মনে করি যে আমাদের বুদ্ধিজীবী বলেন, আমাদের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অন্যান্য যারাই আছেন রাজনৈতিকভাবে যারা এঙ্গেজ থাকেন, তাদের আসলে জামায়াত নিষিদ্ধের প্রশ্ন, জামায়াত নিবন্ধনের বাতিলের প্রশ্ন, এই প্রশ্নগুলো আর জোরালোভাবে তোলা উচিত, এবং জামায়াতকে মূলত আমাদের নিষিদ্ধ করতে হবে, এবং তারপরে আমরা আসলে যেই স্বাধীনতার মধ্যে দিয়ে যে বাংলাদেশ পাইছি সেই বাংলাদেশের রাজনীতি তৈরি করতে হবে।